স্বাগতম বন্ধুরা। গত পর্বে আমি ফ্লাইট প্যারামিটারের ডবল গ্রাফ লাইনের বিশ্লেষণ করে বুঝিয়েছি যে কেবলমাত্র গ্রাফ লাইন দুটি দেখেই কিভাবে রকেটের বা স্যাটেলাইটের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। কিন্তু তখন আরেকটি গ্রাফ লাইন সম্পর্কে কোনো তথ্য তোমাদেরকে দিইনি, সেটা ছিল এই সিঙ্গল গ্রাফ লাইনটি। আজ এই গ্রাফটি সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে একটি প্রশ্ন করছি, দেখো তো উত্তরটা জানা আছে কিনা। প্রশ্ন হলো, শুক্র গ্রহের 1 বছর সম্পূর্ণ হতে আমাদের পৃথিবীর হিসেবে 225 দিন সময় লাগে। বলতে পারো শুক্র গ্রহের একদিন সম্পূর্ণ হতে পৃথিবীর হিসেবে কতদিন সময় লাগে? অপশন হলো এ 28 দিন, বি 60 দিন, সি 180 দিন, ডি 243 দিন। প্রশ্নের উত্তর দেব পর্বের শেষে। চলো তবে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। সবার প্রথমে এই গ্রাফটিকে ভালো করে লক্ষ্য করো। গ্রাফটির বাঁদিকে দেখো, এখানে লেখা রয়েছে 0, আর ওপরের অংশটিতে লেখা রয়েছে 16, আর নিচে লেখা রয়েছে -12। নিচে এই লাইনটি বরাবর লেখা রয়েছে 76, 100, 124 আর 148। এর ঠিক নিচে লেখা রয়েছে গ্রিড 4 ডিগ্রি। অর্থাৎ আমরা যে গ্রাফটি দেখছি তার প্রতিটি ঘরের ব্যবধান 4 ডিগ্রি করে রয়েছে। যেমন দেখো, 76 আর 4 যোগ করে পাই 80, 80 আর 4 যোগ করে পাই 84, 84 আর 4 যোগ করে পাই 88, 88 আর 4 যোগ করে পাই 92, 92 আর 4 যোগ করে পাই 96, আর 96 আর 4 যোগ করে পাই 100। এভাবে 4 ডিগ্রি করে যোগ হয়ে এখানে এলে সেটা হবে 148 ডিগ্রি। অপরদিকে এই জিরোর ওপরে 4 ডিগ্রি করে উপরে উঠতে থাকলে এখানে এলে সেটা হবে 16 ডিগ্রি, আর নিচে নামলে হয় -12 ডিগ্রি। তাহলে প্রতিটি ঘরের মাপ আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই মাপগুলো কিসের? এখানে যে 0 ডিগ্রি রেখাটি রয়েছে সেটা পৃথিবীর নিরক্ষরেখাকে নির্দেশ করছে, আর এই 0 ডিগ্রির ওপরে প্রতিটি রেখা উত্তর গোলার্ধের পরিমাপকে বোঝাচ্ছে। এখানে যেহেতু 4টি গ্রিড রয়েছে, তার মানে এই অংশটির মান 16 ডিগ্রি উত্তর বা +16 ডিগ্রি, আর অপরদিকে নিচে নামলে সেটা দক্ষিণ গোলার্ধ বোঝায়। তাই এখানে যেহেতু 3টি গ্রিডের পরিমাপ দেখানো হয়েছে, তাই এখানের মান দেওয়া হয়েছে বা -12 ডিগ্রি, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ। আর এই ভার্টিক্যাল গ্রিডগুলি হলো দ্রাঘিমা রেখাকে বোঝায়। এবার দেখো আমাদের রকেট কোথা থেকে লঞ্চ হয়েছে। সেটা হলো এই জায়গাটা, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। এখান থেকে এই পর্যন্ত যে রেড লাইনটি দেখছো সেটা হলো ইসরোর প্রজেক্টেড পাথ লাইন, মানে এই পথ দিয়ে রকেটটি ছুটে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেড লাইনটির ওপরেই কিছুটা অংশ ইয়েলো আর কিছুটা অংশ গ্রিন হয়ে রয়েছে, মানে রকেটটি এই পথ দিয়ে এগিয়ে চলেছে। ইয়েলো আর গ্রিন লাইনের মানে কি সেটা আগের পর্বে বুঝিয়ে দিয়েছি, তাই এখানে সেটা আর আলোচনা করলাম না। যারা আগের ভিডিওটি দেখোনি তারা আগে সেই ভিডিওটি দেখে নিতে পারো। যাই হোক, এবার দেখো এই লাইনটি বরাবর কিছু ফিগার লেখা রয়েছে, যেমন 400s, 700s, 900s এবং 1100s। এর মানে হলো রকেটটি লঞ্চ স্টেশন হতে 400 কিলোমিটার দক্ষিণে, 700 কিলোমিটার দক্ষিণে, 900 কিলোমিটার দক্ষিণে এবং 1100 কিলোমিটার দক্ষিণে যাবে। আর এই পার্পল কালারের বক্সে যে লেখাগুলি রয়েছে সেটা হচ্ছে রকেটের ইঞ্জিন কোন ফেজে এসে স্টার্ট হবে, কোথায় অফ হবে, কোথায় এসে স্যাটেলাইট রকেট হতে আলাদা হয়ে যাবে, তার প্রস্তাবিত তথ্য। আগের ভিডিওতে সেটা বিশদে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি গ্রাফটি বুঝতে আর কোনো সমস্যা নেই। এবার এই নিচের বক্সগুলিকে লক্ষ্য করো। এখানে প্রথম বক্সে লেখা রয়েছে টাইম, দ্বিতীয় বক্সে লেখা রয়েছে অ্যাপোজি, তৃতীয় বক্সে লেখা রয়েছে প্যারিজি, চতুর্থ বক্সে লেখা রয়েছে ইনক্লিনেশন, আর পাশে ছোট দুটি বক্সে লেখা রয়েছে আইএনএস আর S1। আজকে শুধু প্যারিজি আর অ্যাপোজি সম্পর্কে তোমাদের বোঝাবো, বাদ বাকি অংশটা আরেকটি পর্বে আলোচনা করব। এসো তবে ফেরা যাক মূল প্রসঙ্গে। প্যারিজি অ্যাপোজি সম্পর্কে জানার আগে এসো প্রথমে পৃথিবীর বিভিন্ন অরবিট মানে কক্ষপথ সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। পৃথিবীর কক্ষপথকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা হয়।
প্রথমটি সমুদ্রপৃষ্ঠ হতে 90 কিলোমিটার হতে 200 কিলোমিটার উচ্চতার সীমারেখাকে বলে ভিএলইও। 200 কিলোমিটার হতে 2000 কিলোমিটার পর্যন্ত উচ্চতার সীমারেখাকে বলে এলইও। আর 2000 কিলোমিটার হতে 36,000 কিলোমিটার পর্যন্ত সীমারেখাকে বলে এমইও। আর 36,000 কিলোমিটার সীমারেখাকে বলা হয় জিইও। এই ভিএলইও, এলইও, এমইও এবং জিইও কি, এই সম্পর্কে বিশদে জানতে চাইলে এই চ্যানেলেই স্যাটেলাইট অরবিট বলে একটি ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারো। ডেসক্রিপশনে তার লিংক দেওয়া থাকবে। স্যাটেলাইট বা যে কোনো অবজেক্ট এই 90 কিলোমিটারের ঊর্ধ্বে উঠলেই সে উপবৃত্তাকার একটি কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। যেহেতু কক্ষপথটি উপবৃত্তাকার হয়, তাই একটা সময় অবজেক্টটি পৃথিবীর খুব কাছে চলে আসে, আর একটা সময় অবজেক্টটি পৃথিবী হতে অনেক দূরে অবস্থান করে। যখন কোনো অবজেক্ট এই পৃথিবীর খুব কাছে অবস্থান করে সেই অবস্থাকে বলা হয় প্যারিজি। আর যখন কোনো অবজেক্ট পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থান করে সেই অবস্থাকে বলা হয় অ্যাপোজি। আশা করি স্ক্রিনে যে ইমেজটি দেখছো সেটা থেকে বিষয়টা আরো ভালো করে বুঝতে পারছো। তবে এটা নয় যে কেবল পৃথিবীর কক্ষপথের ক্ষেত্রে এই প্যারিজি আর অ্যাপোজি নির্দেশিত হয়। মহাকাশের ঘূর্ণায়মান যে কোনো দুটি অবজেক্টের মধ্যে এই প্যারিজি আর অ্যাপোজি তৈরি হতে পারে। যেমন পৃথিবী যখন সূর্যের চারিদিকে পরিক্রমা করে তখনও একটা সময় পৃথিবী সূর্যের খুব কাছে চলে আসে, সেই অবস্থাকেও প্যারিজি বলে। আবার একটা সময় পৃথিবী সূর্য হতে খুব দূরে চলে যায়, সেই অবস্থাকে অ্যাপোজি বলা হয়। অর্থাৎ প্যারিজি কোনো একটি অবজেক্টের কক্ষপথের সবচেয়ে কম দূরত্বকে বোঝায়, আর অ্যাপোজি হলো কোনো একটি অবজেক্টের কক্ষপথের সবচেয়ে দূরের দূরত্বকে বোঝায়। এক্ষেত্রে রকেটটি যখন 90 কিলোমিটারের ঊর্ধ্বে উঠে যায় তখনই সে পৃথিবীর চারিদিকে একটি কক্ষপথ তৈরি করে নিয়ে ক্রমশ এগিয়ে চলে। যেহেতু সে তখন পৃথিবীর চারিদিকে একটি উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমা করতে করতে ক্রমশ এগিয়ে চলে, তাই একটা সময় সে পৃথিবীর খুব কাছে চলে আসে, যে অবস্থাকে প্যারিজি বলা হয়, এবং একটা সময় সে পৃথিবী হতে খুব দূরে অবস্থান করে, সে অবস্থাকে অ্যাপোজি বলে। যেমন এই গ্রাফটিতে দেখতে পাচ্ছি, প্যারিজি বক্সে লেখা রয়েছে 168.1 কিলোমিটার, আর অ্যাপোজি বক্সে লেখা রয়েছে 17,000.5 কিলোমিটার, আর সেকেন্ডের বক্সে লেখা রয়েছে 921.5 সেকেন্ড। অর্থাৎ এই সময়ের মধ্যে রকেটটি পৃথিবীর চারিদিকে যে কক্ষপথ তৈরি করেছে তার ফলে রকেটের প্যারিজি পজিশন 168.1 কিলোমিটার, আর তার অ্যাপোজি পজিশন 17,000.5 কিলোমিটার হচ্ছে। আগেই বলেছি যে কোনো অবজেক্ট যখন সমুদ্রপৃষ্ঠ হতে 90 কিলোমিটার বা তার ঊর্ধ্বে উঠে যায় তখনই সে তার একটি কক্ষপথ তৈরি করতে পারে, বা বলা ভালো তখনই সেই অবজেক্টটি পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। সেই কারণে রকেট লঞ্চ হবার কিছুক্ষণ পরেই যখন এই গ্রাউন্ড ট্রেস গ্রাফটি স্ক্রিনে প্রদর্শিত হয় তখন প্যারিজি এবং অ্যাপোজি বক্সে কোনো ফিগার লেখা থাকে না, কারণ তখনও রকেটের কোনো কক্ষপথ তৈরি হয় না। সেই কারণে তখন প্যারিজি এবং অ্যাপোজি বক্স খালি দেখায়। এই প্যারিজি এবং অ্যাপোজি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারপ্ল্যানেটরি মিশন পরিচালনার ক্ষেত্রে এই প্যারিজি এবং অ্যাপোজি পজিশনকে কাজে লাগিয়ে মহাকাশে নানা মিশন পরিচালনা করা হয়। এই বিষয় সম্পর্কিত একটি ভালো মুভির আছে যার নাম মিশন মঙ্গল, যেটা তোমরা দেখতে পারো। ফেরা যাক প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন ছিল, শুক্র গ্রহের 1 বছর সম্পূর্ণ হতে আমাদের পৃথিবীর হিসাবে 225 দিন সময় লাগে। শুক্র গ্রহের একদিন সম্পূর্ণ হতে পৃথিবীর হিসেবে কতদিন সময় লাগে? সঠিক উত্তর হলো অপশন ডি, 243 দিন। শুক্র গ্রহটি খুবই অলস গ্রহ। সে তার নিজের কক্ষপথে খুব ধীর গতিতে ঘুরে চলে, কিন্তু সে সূর্যকে খুবই দ্রুত গতিতে পরিক্রমা করে নেয়। সেই কারণে শুক্রের 1 বছর 225 দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু তার একদিন সম্পূর্ণ হতে পৃথিবীর দিনের হিসেবে 243 দিন সময় লাগে। সেই কারণে শুক্র গ্রহের একদিনের চেয়ে 1 বছর ছোট হয়। এইরকম আরও অনেক অদ্ভুত রহস্য লুকিয়ে রয়েছে শুক্র গ্রহে। আগামী পর্বে গ্রাউন্ড ট্রেস গ্রাফের বাকি অংশটি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।